নির্মোচন লিখেছেন ফাবিয়াহ মোমো। আজকে রয়েছে গল্পটির ৪৭তম পর্ব। গল্প পাঠিয়েছি আমি মীরা। গায়ে ইউনিফর্ম চড়াতে গিয়ে এক মুহূর্তের জন্য থমকে গেল মেজর সাইদ। চোখ দুটো বিদ্ধ হলো আয়নার ভেতর, ঠিক তার প্রশস্ত বুকের বাঁদিকে। গৌর উজ্জ্বল চামড়ায় রক্ত জমাট বাঁধা খয়েরি লাল চিহ্নটুকু স্মৃতিকাতর করে দিচ্ছে। শার্ট সরিয়ে সেই জায়গাটুকুর ওপর বৃদ্ধাঙ্গুল ছুঁয়ে অনুভব করল দুষ্টু অপকীর্তিটা। এই দেহে এখনো ছুঁয়ে আছে শ্রীমঙ্গলের আসঙ্গ রাত্রিবাস। চোখ বন্ধ করলে এখনো অনুভব করা যায় কোমল মুখের চাহনি যুগল ও সরু আঙুলের অবাধ সুখদ স্পর্শ। এক সপ্তাহ পেরিয়ে গেলেও নানা কাজের ফিরিস্তিতে আর কল করাটা সম্ভব হয়নি। অপারেশনাল কর্মকাণ্ডের জন্য এই মুহূর্তে মোবাইলটাও সুইচড অফ। হঠাৎ চোখ দুটি ইউনিফর্মে সাঁটানো সাইদ নামটি দেখতে পেলে তৎক্ষণাৎ পেশাদার ইনস্টিংক্ট সক্রিয় হয়ে উঠল। শার্টের সব বাটন চটপট লাগিয়ে নিতেই চিতাবাঘের ক্ষিপ্র তটস্থ ব্যাচটি দেখে আবারও স্মরণ করালো নিজেকে। সে একজন সৈনিক মানুষ। তার জন্য বাহ্যিক পিছুটান থাকলেও মনোবল ক্ষুণ্ণ করা যাবে না, মনোযোগ হটানো যাবে না। গায়ে চড়ানো এই ইউনিফর্মটার মূল্য রক্ত, ঘাম, শ্রম দিয়েই যথাযোগ্য পূরণ করতে হবে। ইস্পাত কঠোর নার্ভটা আবারও পূর্ণগতিতে সচল করে সাইদ সমাসন্ন অপারেশনটার জন্য বেরিয়ে পড়ল। মনে মনে আরও একবার নিজেকে স্মরণ করালো কমান্ডার, এই অপারেশনে ব্যর্থ হওয়া যাবে না মেজর। তোমাদের সোলজারিং লিস্টে ব্যর্থ নামক শব্দ নেই। যদি ওদের ধরতে না পারো তবে ওখানেই সবকটাকে শেষ করে দিয়ে আসো। হয় মারো নয় মরো, কুছ পরোয়া নেহি। পিঁপড়ার মতো ছড়িয়ে পড়েছে অস্ত্র হাতে অপারেশনাল টিম। মফস্বলের বুকে দুপুরের সূর্যটা গনগন করছে আজ একটু। বাতাসে ভারী ধাতুর গন্ধ, গন্ধের ভেতর কেমন যেন মৃত্যু মৃত্যু আভাসটুকু মিশে রয়েছে। মাইকিং করে সব এলাকায় জানানো হয়েছে সাধারণ জনগণ যেন বাড়ি থেকে না বেরোয়। মাইকিংয়ের উচ্চস্বরে আতঙ্কিত বাসিন্দারা ঘরের দুয়ার জানালা আটকে চারধার ভুতুড়ে নির্জনতা বানিয়ে ফেলেছে। মাইকেল জন গুদাম ঘরের ঠিক পেছনেই একটি চারতলা খাদ্য প্রক্রিয়াজাত ভবন। মরুভূমির মতো খোলা জায়গা নয় বলে আকাশ থেকে বিমান হামলা করাটাও সম্ভব না। ইন্টেলিজেন্স মারফত খবর পেয়েছে ভেতরে প্রচুর পরিমাণে বোমা থাকার পাশাপাশি অসংখ্য বন্দী ব্যক্তিদের এখানে অপহরণ করা হয়েছে। সাইদের অভিজাত স্নায়ু বারবার জানান দিচ্ছে দ্বীপকে বোধহয় এখানেই কোথাও খুঁজে পাওয়া সম্ভব, কিন্তু জীবিত অবস্থায় উদ্ধার করাটা কতখানি ভয়ঙ্কর ও সাংঘাতিক হতে চলেছে সেটাই এখনো অনুমান করা যাচ্ছে না। হাতের কালো ওয়াকিটকিটা ঠোঁটের কাছে এনে অন্য প্রান্তে বার্তা পাঠিয়ে বলল সাইদ, ইন্টেলিজেন্স টিম যেভাবে পুরো ব্যাপারটা ডিসক্রাইব করেছে সামনে থেকে অ্যাটাক করাটা সহজ হবে না। আই নিড ফোর্স টু, আর্জেন্ট। ওকে মেজর, মেসেজ কপিড। ঠোঁটের কাছ থেকে ওয়াকিটকিটা সরাতেই পাশ থেকে মেজর ওসমান বলে উঠল, স্যার আমি ফাইনাল অফেন্সের সময় সামনে থাকি না। সাইদের কড়া উত্তর। মুখটা স্তিমিত ভঙ্গিতে নত করে ফেললে সাইদ ডান দিকে মুখটা ঘুরিয়ে বলল, আমি আমার টিমমেটকে মৃত্যুর মুখে ফেলে দিতে ইচ্ছুক নই। ডোন্ট ট্রাই টু বি ইমোশনাল ওসমান। কাঠিন্য সদাতেজি মুখটা দেখে মেজর ওসমান সশস্ত্র বেশভূষাতেও কেমন যেন দুর্বল বোধ করে। এই দুর্বল বোধ শুধুমাত্র মেজর সাইদ স্যারের জন্য। এই লোকটা সিনিয়রদের কাছে বড় বড় শব্দে রোবট আখ্যা পেলেও ওসমান জানে তার মতো একনিষ্ঠ আন্তরিক অফিসার আর দ্বিতীয়টি নেই, না কখনো আসবে। এখনো স্পষ্ট মনে আছে পার্বত্য চট্টগ্রামে বিদ্যুৎহীন দুর্গম এলাকায় প্রচণ্ড জ্বরে পড়েছিল ওসমান। পানি সংগ্রহ করে আনতে বহুদূর যেতে হতো। সারাদিনের হাড় ভাঙা কঠোর পরিশ্রম শেষে কোম্পানির অন্য সব সৈন্যদের অবস্থা সেদিন ছিল আধমরা। সবার দুরবস্থার কথা চিন্তা করে এই লোকটাই সেদিন পানি বহন করে ওসমানের জন্য নিজ হাতে এনেছিল। সারাটা রাত তার মতো একজন অধস্তন কর্মকর্তার কপালে জলপট্টি দিয়ে সেবা শুশ্রূষা করে এই কঠিন লোকটা আজ সেখানে মনে হচ্ছে তাকে আগে ভাগে থাকতে দিলে কিছু একটা ভীষণ খারাপ হবে। সাইদ স্যার বোধহয় বাঁচবেন না, বোধহয় উনি মারা যাবেন। সেদিন দ্বীপের বাড়ি থেকে ফেরার সময় সকালের দিকে বারবার ফিমাকে সতর্ক করেছিল সাইদ, ওর এই সত্যটা যদি বাইরে এসে যায় তাহলে নিয়াজউদ্দিন মানুষটা প্রচন্ড বেশি হোঁচট খাবেন, সহ্য করতে পারবেন না। ওরকম একটা শক্ত হুঁশিয়ারি বার্তা পেয়েও সঠিক পথে ফিরে আসেনি সাবিলা হক ফিমা।
এতদিনের সব সংযম ভেঙে গিয়ে চুর চুর হয়ে সেদিন রাতে উন্মাদের মতো নেশাদ্রব্যটুকু খেতে নিচ্ছিল সে। সে সময় বোধশক্তি বাহ্যিক চিন্তা এতটাই অলীক পর্যায়ে ধাবিত ছিল যে খেয়ালও করেনি দরজা তখন খোলা। খোলা দরজা দিয়ে সরাসরি ধরা পড়তে চলেছে ছোট বোন ফিহার কাছে। কিন্তু ধরা পড়ার পর এতটুকু আশা মনের কোণে উপজীব্য ছিল যে ছোট বোন এবারও বোধ হয় ব্যাপারটা ধামাচাপা দিয়ে সবকিছু গোপন করে রাখবে। কিন্তু তার হলো কোথায়? বাবা ওর সঙ্গে কথা বলা বন্ধ করে দিয়েছে। মাও ভেতর থেকে ভেঙে চুরে মুখ স্তব্ধ করে বসে আছে। ফিহা ওর দিকে তাকাতে গিয়েও তাকাচ্ছে না, যেন রাস্তা থেকে উঠে আসা জলাতঙ্ক রোগের কুকুর। চোখের নিচে কালশিটের মতো ভয়াবহ অবস্থা দেখে সারা মুখ বিভৎস দেখাচ্ছে। আয়নার সামনে দাঁড়িয়ে দুর্বল ভঙ্গুর দেহটা ধাতস্থ করে পায়ে পায়ে ছোট বোনের রুমে এসে পৌঁছালো। আতখোলা দরজায় ঠক ঠক শব্দ করে মৃদু স্বরে বলল, ফিহা, আছিস? দুশ্চিন্তায় নির্ঘুম রাত কাটানো ফিহা ক্লান্ত মুখ নিয়ে পিছু ফিরে তাকালো। দরজায় উপস্থিত নারী মূর্তিটিকে দেখে এক ঝলক খুশি খুশি ভাব ফুটে উঠলেও হঠাৎ করে সেটা কর্পূরের মতো উবে গিয়ে ভর করল আপাত গাম্ভীর্য। কপালটা মৃদু কুঞ্চন করে বলল, কি সমস্যা? আমার এখানে তোমার আসার কথা নয়। মনের খেদ মেটাতে এসেছো নিশ্চয়ই। ফিহার যুক্তিযুক্ত রাগটা দেখে আজ ফিমার ক্রোধ ঝলসে উঠল না, বরং ভেতর থেকে প্রতিটি দেহকোষ নেশায় আসক্ত হয়ে প্রচন্ড দুর্বল বোধ করছে। নিভু নিভু আঁখি মেলে করুণার স্বরে বলল, আমি একটু কথা বলতে এসেছি ফিহা। তোর উপর রাগ নেই, তুই তোর জায়গা থেকে ঠিক আছিস। সব সময় যেমনটা ঠিক ছিলি, আজও ঠিক আছিস। ক্ষিপ্র দৃষ্টিতে তাকিয়ে থাকা ফিহা হঠাৎ একটু নড়ে চড়ে ওঠে। আপুর কণ্ঠস্বরে কেমন যেন বিষাদের সুর। প্রবল কান্না আটকে চাপা আর্তনাদ আঁকড়ে রয়েছে। পাথর বানানো মন সামান্য একটু নরম করে গম্ভীর মুখে বলে উঠল, এসো, ভেতরে এসো, বিছানায় বসো। তর্জনী উঁচিয়ে বিছানার দিকে ইঙ্গিত করলে ধীর পায়ে প্রবেশ করল ফিমা। রুগ্ন রোগীর মতো আস্তে আস্তে বিছানায় বসে বলল, আমার উপর ক্ষেপে থাকাটা সব দিক দিয়ে জায়েজ ফিহা। আমি এটা নিয়ে কোনো অভিযোগ করব না, মাথা ঠোকাঠুকিও করব না। কিন্তু আমার আজ মনে হলো কিছু ব্যাপার নিয়ে তোকেও কিছুটা খোলাসা করে জানাই। স্টাডি টেবিলে বসে থাকা ফিহা পদার্থবিজ্ঞান বইটা থপ করে বন্ধ করল। চেয়ার থেকে বাদিক ঘুরে সরাসরি ফিমার দিকে তাকিয়ে বলল, অভিযোগ করাটা তোমার মুখে এমনিতেও মানায় না। তাছাড়া দেয়ালে মাথা ঠুকাঠুকি করার পদ্ধতিটা অতি পুরনো। সময় থাকতে সবসময় বলেছি বন্ধু নির্বাচনে সতর্ক হও। তুমি আমার কথা আমলে নাওনি, সবসময় আমাকে ছোট ছোট বলে দূরে তাড়িয়ে দিয়েছ। আজ যখন বাজে কাজটা করেছ তখন আমাকে মনে পড়ছে কেন? এতদিন সেটা একবারও মনে পড়েনি? পড়েছে, কিন্তু সেটা তোর উপর ক্ষোভ আকারে, জিদ আকারে, মেজাজ আকারে পড়েছে। আমি সবসময় তোকে অপছন্দের নজরে দেখেছি, এখনো দেখি কিনা জানি না, কিন্তু আমার কাছে মনে হয় তুই বয়সের তুলনায় বেশি বাস্তববাদী চিন্তা করিস। আগে ভাগে সব আয়োজনের ফলাফলটা কিভাবে যেন প্রেডিক্ট করে সেই মোতাবেক সবকিছু জানিয়ে দিস। আর এটার জন্যই তোকে আমার একটুও ভালো লাগতো না। তুই আমার চাইতে এক কদম বেশি চিন্তা ভাবনা করিস কিভাবে কিভাবে আগে ভাগে বলে দিস খারাপ কিছু হবে। আমরা মেয়ে মানুষ ফিমা আপু, পৃথিবীতে আমরা মেয়ে হয়ে জন্মেছি। আমাদের ভেতর আল্লাপাক কতখানি শক্তিমত্তা দিয়েছে তা তুমি নিজ গরজে আন্দাজ করে নাও। যে বয়সটায় তুমি আমি ছোট ছোট হাড়ি পাতিল দিয়ে খেলা করেছি, সেই বয়সটায় শারীরিক পরিবর্তন আমাদের আগে শুরু হয়েছে, ছেলেদের না। আমরা কোনো কিছু বুঝে ওঠার আগে প্রতি মাসে নির্দিষ্ট কটা দিন আলাদা হয়ে থাকি। কখনো কি দেখেছো ছেলেদেরকে এরকম আড়াল আড়াল বিহেভ করতে? দেখেছো কখনো? তাহলে এটা কেন বোঝো না যে আমরা কিছু বাউন্ডারি বাইরে কখনোই যেতে পারবো না, আমাদের যাওয়া উচিত না? তুমি ছেলেদের মতো ঘোরাঘুরি করেছো, এটা নিয়ে আমার কোনো আপত্তি নেই। আমার আপত্তি শুধু এটাতে ছিল তুমি কাদের নিয়ে ঘোরাঘুরি করছো সেটা নিয়ে। দল বেঁধে মেয়েদের সঙ্গে যদি তুমি নিজের নিরাপত্তাটুকু বজায় রেখে ঘোরাঘুরি করতে, আমি কখনো এর বিরুদ্ধে কোনো আপত্তি তুলতাম না। এমনকি ভাইয়াগুলো যদি ভদ্র পরিবার থেকে বিলং করত, তখনও কোনো আপত্তি তুলতাম না। তুমি সবসময় বাউন্ডুলে পোলাপান নিয়ে ঘুরেছ, যাতে জীবনে কোনো লক্ষ্য উদ্দেশ্য বলতে কিছুই নেই। এরকম মানুষদের সঙ্গে চলাফেরা করে কি লাভটা হলো? ঘরে বসে চুরি করে বাবারটাকে ড্রাগস খাওয়া ধরেছ, এটাই শিখেছ তুমি?
ফিহার ঝরঝরে অকাট্য কথাবার্তায় পুরোপুরি জব্দ হয়ে থাকে ফিমা। অবোধ গর্ধব মনুষ্যের মতো মাথা নিচু করে ভুলটা বুঝতে পারে। কিয়ৎক্ষণ বিরতি দিয়ে আবারও নিজের যুক্তিপূর্ণ কথাটা বলে উঠল ফিহা। আমি আগে ভাগে কি করে প্রেডিক্ট করি এটাই জানতে এসেছো তাই না? তাহলে শোনো, যদি মাথার ভেতর শিষ্টাচার বোধ থাকে তাহলে এটা নিজেও নিশ্চয়ই ধরতে পারতে। বোধটুকু ছিল না বলেই আফিফের মতো ফালতু একটা ছেলেকে তুমি বয়ফ্রেন্ড বানিয়েছ। ষষ্ঠ ইন্দ্রিয় বলতে কোনো কথা শুনেছ? শোনার কথা। আমি সেটার মাধ্যমে একটু হলেও আন্দাজ করতে পারতাম কোনটা তোমার জন্য ভালো হতে চলেছে আর কোনটা চরম খারাপ। ছেলেটা যেদিন বাবা মা তুলে গালাগালি করলো সেদিনই আমার মনটা খিচড়ে গেছে। তোমাকে কতবার সাবধান করেছি ফিমা আপু, শুনেছ কোনো দিন? তুমি কখনো আমার কথা শোনোনি, কোনো দিন না। ঝাঁজ মিশ্রিত হুঙ্কারে খেপে গিয়ে বুলেটের মতো কথাগুলি নিক্ষেপ করল ফিহা। বাক্য বুলেটে ঝাঁঝরা হয়ে ফিমা চোখ দুটো খিচিয়ে নতমুখ করে রইল। কিয়ৎক্ষণ পিনপতন নীরবতা বিরাজ করলে বুকের ভেতর সৎসাহস সঞ্চার করে বলতে শুরু করলো ফিমা। আমি আমার কাজের শাস্তি পেয়ে যাচ্ছি ফিহা, শাস্তি পেতে কোথাও ফাঁকফোকর থাকছে না। হয়তো তুই সঠিক ছিলি বলেই আল্লাহ তোর জন্য সব ভালো ভালো জিনিস বুঝিয়ে দিচ্ছে। তুই কোনো কিছু না চাইতেই হাতের মুঠো এসে যাচ্ছে। যে মানুষটাকে আমি একদিন প্রচন্ড বেশি পছন্দ করেছিলাম সে এখন আমার ছোট বোনের স্বামী। যে মানুষটাকে তুই সব সময় দূর দূর করে বহু দূরে রেখেছিলি আজ তুই তার জন্য পাগলের মতো অস্থির হয়ে আছিস। আমি যাই করি সবসময় এর বিপরীত হয়ে যায়, আজও হলো। সবসময় এমনটাই হয়ে এসেছে। অবসাদগ্রস্ত মন মেঘ ঘনানো বর্ষণের মতো ঝরে পড়তে চাইছে, তবু নিজের আবেগকে যথাসম্ভব আড়াল করে চোখের ডান কোণটা তর্জনীর ডগায় মুছে নিল ফিমা। যে কথাগুলো বলার জন্য এখন ফিহার কাছে এসেছে সেগুলো অকপট চিত্তে বলতে লাগলো। তোর উপর যে হামলাটা দীপ ভাইয়ের বিয়ের দিন হয়েছিল সেটা আমার কারণে হয়েছে। আমি পুরোপুরি ঘটনাটার সঙ্গে যুক্ত ছিলাম। এমনকি সেদিন যদি ভুলবশত তুই না গিয়ে আমি যেতাম হয়তো আমার পরিস্থিতি আজ মুখ দেখানোর মতো হতো না। আমি জানি না সাইদ ভাই তোকে অমন একটা জায়গা থেকে কি করে উদ্ধার করে আনলো। মনোযোগ দিয়ে সব কথা দোকানে শুনলেও ফিহার স্পষ্ট মনে আছে সেদিন নিজেই নিজেকে কাপুরুষটার হাত থেকে বাঁচিয়েছিল। যদি ও সময় নারী সত্তার অন্তঃকরণে বিপদমুক্ত হবার জেদটা না আসতো তবে সে সম্ভ্রম হারানো নারী রূপে ধ্বংস হয়ে যেত নিশ্চিত। ফিমা খুব খুব করে কেশে আবারও মাথা নত করে বলতে শুরু করলো। সেদিনের কোনো একটা ক্লু থেকে সাইদ ভাইয়া সব ডিটেলস বের করে ফেলে। সেখানে আমি সহ আফিফের পুরো ঘটনাও একে একে বেরিয়ে আসে। এক চুলো ফাঁক রাখেনি ভাইয়া। সে আফিফকে এর আগেও একবার পিটিয়ে পুরোপুরি তক্তা বানিয়ে এসেছিল। এটা নিয়ে খালামনির বাড়িতে তোর সঙ্গেও এক দফা ঝগড়া কাটাকাটি হয়ে গেছে। সম্পূর্ণ ঘটনা জানার পর বুঝতে পারলাম আফিফ কখনো স্বাভাবিক রাস্তায় যুক্ত ছিল না। ও খুবই সাংঘাতিক একটা ছেলে। ও আমাকে ঠাস করে কথার মাঝপথে বাগড়া দিয়ে বসল ফিহা। দাঁড়াও, আফিফ তোমার সঙ্গে দুর্ব্যবহার শুরু করলে তুমি তার কথায় সায় দিতে গিয়েছো কেন? কষিয়ে দুটো চর মেরে সরে আসতে পারোনি? সে সময় তোমার ড্যাম কেয়ার বিহেভ কোথায় ছিল? বানের জলে ভেসে গিয়েছিল? ক্রুদ্ধ ফিহার তেজি কথাবার্তায় আবারও সংকীর্ণ হয়ে পড়ে ও। ঢোক গিলে হতবিহ্বল অবস্থায় মুখ নিচু করে বলল, ফিহা, পরিস্থিতি অমন স্বাভাবিক ছিল না। তাছাড়া আফিফ আমাকে ব্ল্যাকমেইল করছিল। কিসের ব্ল্যাকমেইল? ওই ফালতু ছেলেটার এত বড় স্পর্ধা কেন? তুমি আমার সামনে একদম নাটক করবে না। গনগনে তেজের কাছে আরো গুটিয়ে গিয়ে থতমত সুরে সাজেক ট্যুরের কথাটা সম্পূর্ণ ওকে জানিয়ে দিল ফিমা। সঙ্গে এটাও বলল সাইদ ওকে বড় ধরনের বিপদ থেকে কিভাবে রক্ষা করেছে, কিভাবে বন্ধু আদিবের সাহায্য নিয়ে পঞ্চগড়ের মতো জায়গা থেকে তুলে এনেছে আফিফকে। একে একে সব ঘটনা শোনার পর ফিহার মুখ বিস্ময়ের ঘোরে কিছুক্ষণ বলার মতো অবস্থায় রইল না। মনে হচ্ছে এই পাঁচ বন্ধুর আসল মূর্তি চিনতে বীভৎস রকমের ভুল করে ফিরেছে ও। স্তিমিত কণ্ঠে চরম আশ্চর্য নিয়ে বলল, ইয়ামিন আদিব ভাইয়ের কথা বলছো? ওনার বন্ধু আদিব? ফিমা ছোট বোনের বিচলিত হবার কারণটুকু বুঝতে পেরে হ্যাঁ সূচকে মাথা নাড়িয়ে বলল, আদিব ভাইয়ের কথাই বলছি। ভাইয়া একজন র্যাবের লোক। আমিও প্রথম প্রথম জানতে পেরে
তোর মতোই আকাশ থেকে পড়েছিলাম, তাও তো তুই আমার মুখ থেকে শুনে এমন রিয়াকশন দিচ্ছিস। সেখানে আমি সামনাসামনি ভাইয়াকে কালো পোশাকে র্যাবের গাড়িতে দেখেছি। ভাইয়া খুবই কঠোর মানুষ। আমরা যাকে সচরাচর সাধারণ ভেবে মনে করে এসেছি, সেই ব্যক্তিটা চরম ঝানু লোক। ঘনঘোর রহস্যের পর্দা ভেদ করে জ্বলজ্বল করে উকি দিচ্ছে সত্যরূপী সূর্য। ফিহার আজ মনে হলো 5 বন্ধু যতটা প্রাণবন্ত ও সাবলীল, ঠিক ততটাই কঠোর ও জটিল। প্রথমে জানতে পারল ফাহাদ একজন ডাক্তার, কার্ডিওডেপ্টের সার্টিফাইড কার্ডিওলজিস্ট। এরপর জানতে পারল লাবিব ব্যবসায়ী মহলের সঙ্গে যুক্ত নয়, সে অন্য পেশায়। তৃতীয়ত জানতে পারল কর্পোরেট সেক্টরের নাম ভাঙিয়ে চলা যাত্রের লোক ওই সেক্টরের সঙ্গে কশিন কালেও যুক্ত ছিল না। চতুর্থত খোলাসা হলো ইয়ামিন আদিব কালো পোশাকধারী র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের লোক। পঞ্চম ব্যক্তি রাফায়েত ইমাম সাব্বির এখনো খোলাসার ভেতর আসেনি। ফিহা শুকনো গলায় ঢোক গিলে অসুস্থ ফিমার দিকে আশ্চর্য কণ্ঠে বলে উঠল, বাবা কি এজন্যই আমাদের দুবোনকে ধানমন্ডি পাঠিয়েছিল? তাহলে তাহলে বাবা কি সবই সত্য কথা জানতো? আপাত সম্ভাবনার কথা নিজেও বহুবার ভেবে দেখেছে ফিমা, কিন্তু ফলাফল শূন্য। বাবার মতো সাধারণ একজন স্বল্প বেতনভোগ চাকরিজীবী কখনোই এসব জানতো না। সম্ভব নয় এটা। তার উপর ভাইয়ার বন্ধুগুলোর সঙ্গে সংস্পর্শও নেই বাবার। ফিমা একটু থেমে আবারও কথাগুলো বলে উঠল, না, সম্ভব না। বাবা আমাদেরকে পাঠিয়েছিল খালুর উপর নির্ভর করে। সেখানে খালামণিরও হাত আছে, এটা তুইও ভালো করে জানিস ফিহা। তোর কাবিনের দিন ভাইয়া আবারও এখানে ব্যাক করেছিল। সেদিনই আদিব ভাইয়ের সঙ্গে সব মিটমাট করে দেয়। আফিফের কেস বন্ধ করা হয়। আমাকে দীর্ঘদিন ধরে ব্ল্যাকমেইল করার জন্য আদিব ভাইয়া চরম শাস্তির ব্যবস্থা করে। সেদিনের পর থেকে আমি আর এসব নিয়ে ভয় পাইনি। রাতে ঘুমাতে গিয়েও আতকে উঠিনি। বুকের ওপর থেকে কত বড় পাথর চাপা সরে যায় সেটা তোকে বলে বোঝাতে পারবো না। শুধু এতটুকুই জানাবো, ভাইয়া ম্যাজিকের মতো সবটা ঠিক করে দিয়েছে, যেমনটা আগের মতো ঠিকঠাক ছিল। শুধু দোষটা এবার আমার জায়গা থেকে হয়েছে। ফিহা, আমি খুব আগে থেকে ড্রাগ অ্যাডিক্টেড ছিলাম, এটা নতুন বিষয় না। তবে ধানমন্ডিতে গিয়ে আমি বিপাকে পড়ে যাই। সেখানে খালামণি আর সুফিয়া খালার মতো দুটো মহিলা এত স্ট্রিক্ট ছিল যে চুপি চুপি কোনো কাজ করা শান্তিমতো সম্ভব হচ্ছিল না। আমি এজন্যই ধানমন্ডিতে যাওয়া নিয়ে দোনমনা করছিলাম। একদিন রাতে তোর রুম থেকে চোরের মতো বেরোতে গিয়ে ভাইয়ার হাতে ধরা খাই। কেন তোর রুমে চোরের মতো? একটানা কথাগুলো বলতে থাকলে ভ্রুকুটি হয়ে যায় ফিহার। এতদিন তবে যা ভেবেছিল সবই মিথ্যা। একদিন যে রুমের ভেতর কিছু একটা চলাফেরার শব্দ পেয়েছে, বন্ধ দরজা সরু ফাঁক দেখেছে, এমনকি সরু ফাঁক দিয়ে শুরুত করে কিছু ছুটে যাওয়াতে চরম আটকে উঠেছিল, এ সবই তাহলে ফিমার কর্ম? কিন্তু চোরের মতো ঘুরঘুর করেছে কেন? কি দরকার? ওর কাছে তো কিছু নেই। ফিহা জড়পদ স্তম্ভের মতো স্তম্ভিত হয়ে শুধালো, তুমি আমার রুমে কি করছিলে আপু? কেন ঢুকেছো চোরের মতো? বলো, মিথ্যে বলবে না। জিভ আড়ষ্ট করে এক পলক ফিহার শক্ত মুখ পানে তাকালো ফিমা। ছোট বোনকে দেখাচ্ছিল ভীষণ রাগী, কপাল কোচকানো। ফিমা কোলের ভেতর হাত দুটো মুচলেকা করতে করতে বলল, তোর লাগেজের ওয়াটার সেকশনে কিছু রেখেছিলাম, ওটা নিতেই তোর রুমে গিয়েছি। আতকে উঠে ফিহা, আশ্চর্য হয়ে শুধোয়, কি বলছো? তুমি তুমি ওই পাউডারের প্যাকেটগুলো আমার লাগেজের ভেতর ঢুকিয়ে এনেছো? ফিহা সপাট প্রশ্নে আবারও তীব্র অনুশোচনায় আচ্ছন্ন হলো ফিমা। আড়ষ্ট কণ্ঠে থতমত সুরে জানালো, সরি, আমার কাছে অন্য কোনো উপায় ছিল না। নিরাপদ ভেবে তোর লাগেজে ঢুকিয়েছিলাম। সেদিন রাতে আমার খুটখাট শব্দে তোর ঘুম ভেঙে গেলে আমি দ্রুত সেখান থেকে পালিয়ে যাই, কিন্তু ততক্ষণে তোর রুমের লাইটটা জ্বলে ওঠে। 1 মিনিট, তুমি সেদিন পালিয়ে গিয়ে থাকো, তাহলে ওটা কিসের আলো ছিল? আমি স্পষ্ট দেখেছি লাল টকটকে কি যেন দৌড়ে পালিয়েছে। লাল বস্তুটা আমার ফোনের ফ্ল্যাশ লাইট ছিল ফিহা। ফ্ল্যাশ লাইটের ওপর তর্জনী আঙ্গুল চাপা দিয়ে দৌড় দিয়েছিলাম। লাইটের আলো দেখলে তুই নির্ঘাত বুঝে যেতি ওটা আমি। তাছাড়া গোল লাইটের ওপর আঙুল চাপা দিলে ওরকম লাল হয়ে আলোটা ফুটে ওঠে। লাল রক্তের জন্য ওরকম হয় মূলত। তুই ফ্ল্যাশ লাইটের ব্যাপারটা দেখে ভয় পেয়েছিস। এরপর মেবি কাকে যেন কল করেছিলি। বাকিটা রুমের দরজা আটকে দেওয়ায় আমি আর শুনতে পাইনি। ফিহা মনের ভেতরে প্রশ্ন ঘেরা পর্দাটা আস্তে করে উঠে গেল। সেখানে একে একে বসে গেল সব অঙ্কের সমীকরণ।
মাঝরাতে যখন ফিমা ওর রুমে ড্রাগসের প্যাকেট বুঝে নিতে আসে, তখন ফিহা ছিল আধো ঘুমে বিহবল। খুটখাট শব্দে অগভীর ঘুমটা টুটে গেলে ফিমা নিঃশব্দে সেখান থেকে বেরিয়ে যায়। ততক্ষণে ফিহা লাইট জ্বালিয়ে দরজামুখও তাকালে হঠাৎ ফ্ল্যাশ লাইটের কাণ্ডটুকু ভয়ঙ্কর নজরে ধরা দেয়। বীভৎস রকম ভয় পেয়ে ফিহা তখন তটস্থ হয়ে দ্রুত কল বসালে ভুলবশত কলটা ওই লোকের কাছে চলে যায়। ঠিক এভাবেই ঘটেছিল অন্য প্রান্তের সঙ্গে নিয়তির সংযোগ। এই সংযোগই পরবর্তীকালে ওর জীবন সত্ত্বে যুক্ত হয়ে গিয়েছে, জড়িয়ে গিয়েছে ওতপ্রোতভাবে আত্মিক ও মানসিক রূপে। ফিয়াকে অমন চুপ থাকতে দেখে ফিমা যেন মনের অভিসন্ধি বুঝতে পেরে হাসল। মলিন ঠোঁটে হাসি ঝিলিক টেনে বলল, তুই মান বা না মান, তুই মানুষটাকে প্রচন্ড বেশি যত্ন করিস। ওরকম যত্নের হাত আমার কাছে কখনো আসতো না। তোর ভেতর স্বচ্ছ কিছু গুণ ছিল বলে তোর কাছে বারবার মুখ নিচু করে তাকিয়েছে, গলাস্বর খাদে নামিয়েছে, রুক্ষ মেজাজ কন্ট্রোলে রেখেছে। আমি তো কোনোদিন দেখলাম না তোর সঙ্গে উচ্চস্বরে বাজে ব্যবহার করতে, বরং দেখলাম চুপ করে তোর দিকে তাকিয়ে থাকতে। কাবিনের দিন তুই আর ভাইয়া যখন এক মুহূর্তের জন্য সোফার ওখানে বসেছিলি, তখন তার চোখ দুটির যদি একবার দেখতে ফিহা, ঘুমটার আড়ালে নিজের চোখ মুছতে মুছতে তুই সবচেয়ে সুন্দর দৃশ্যটা সেদিন মিস করেছিস। সুতির ওড়নায় দুটো কোমল হাত মুঠোবন্দি করে ফেলল ফিহা। চোখ দুটি নামিয়ে রাখলো আপন কোলের ওপর। ছোট্ট এই কোলটুকুতে মাথা রেখে ঘুমানোর ইচ্ছে প্রকাশ করেছিল সে, কিন্তু হয়ে ওঠেনি কোনো এক অজানা কারণে। অপ্রকৃতস্থ মনের অবস্থাটুকু বুঝতে পেরে ফিমা চুপচাপ নিজের রুমের দিকে চলে যায়। ফিহার ঠাই বসে রইল চেয়ারে ওভাবে। সিলেটের বুকে একখণ্ড সবুজ স্বর্গে কাটানো 3টি দিনের একটা দিন ভীষণ মনে পড়ল এখন। বাইরে সূর্য ওঠেনি, টুপটুপ শিশির ভরা ভোর। ঘরের ভেতর ভীষণ ওম। বেডসাইড টেবিলের কাছে ল্যাম্পশেডের হলুদ আলোয় হেমন্ত রং করা। চোখ মেললে ঘুটঘুটে অন্ধকার বই কিছুই দেখছে না। নড়াচড়া করতে গিয়ে বুঝতে পারল এবারও সুফল বয়ে আনা অসম্ভব। লোহার মতো শক্ত ভারী হাত দুটোর মাঝে জেলবন্দি কয়েদির মতো আটকা পড়ে আছে। স্তিমিত স্বরে ফিসফিস করে বলে উঠল ফিহা, হাতটা ঢিলে করুন প্লিজ, একবার। কথা দিচ্ছি ওঠার চেষ্টা করব না। প্রস্তর খণ্ডের ন্যায় পেশিশক্ত বুকের মধ্য থেকে কথাগুলো জানিয়ে উঠল তাকে, কিন্তু হেলদোল বোধহয় কিছুই তেমন হলো না। পিঠ ও কোমরের কাছে দৃঢ়বদ্ধ হাত দুটো ভীষণ কষে ধরলে ফিহা কিছুটা পীড়িত কণ্ঠে আদেশ সূচকে বলল, হাতটা ঢিলে করুন মেজর, আমি আপনার ভারী হাত দুটোতে ভীষণ ব্যথা পাচ্ছি। আপনি এরকম করলে আর আপনার কথা শুনতে আসবো না। রিনরিনে কণ্ঠটায় আপাত তেজ বুঝতে পেরে মানুষটা মুখ নত করে হাত ঢিলে করে দেয়। বহুক্ষণ পর বাঁধনমুক্ত স্বাধীন অবস্থা লাভ করলে ফিহার চোখে মুখে ফুটল স্বস্তির উচ্ছ্বাস। কিন্তু ও খেয়াল করেনি ওর মুখপানে কেউ চুপ করে তাকিয়ে আছে, বোধহয় চেয়ে চেয়ে দেখছে তার প্রতি চরম কোনো বিরক্তিভাব থেকে কথাগুলো বলেছে কিনা। স্বস্তির ঘোরটা কিয়ৎক্ষণ পর কেটে যেতেই কমলাভ আলোয় দুটো মাদক মাখানি শীতল চাহনির মাঝে এক মুহূর্তের জন্য থমকে যায়। অর্থবহ দুটো চোখ, চাপা অক্ষরে ফুটে ওঠা ভীষণ ঠান্ডা চাহনি। ফিয়া সবটুকু নীরবতা বুঝতে পেরে মিষ্টি হাসি দিয়ে শোধালো, এবার ওঠা দরকার না? প্রশ্নের পিঠে কোনো প্রত্যুত্তর এলো না। ও প্রান্তের ব্যক্তিটি তেমনি চোখ স্থির করে শান্ত মুখে ওর দিকে তাকিয়ে আছে। ঠোঁটের মিঠে হাসিটা হালকা করে ফিহা তার কাছে পৌঁছালো চুপচাপ। ও জানে ঠিক কতটুকু আদর পেলে এই মানুষটা নীল আসমানের মতো প্রশস্ত হয়ে যাবে। দুটি হাতে পরম আহ্বানে তার মুখটি টেনে ফিহা জড়িয়ে ধরল আপন সত্তায়, ভীষণ রকম উষ্ণতা দিয়ে, অন্তরে অন্তর মখমলি স্পর্শের মতো ছুঁয়ে রেখে। দুটো মানব স্পন্দন একসঙ্গে অনুভব করছে নীরবেই অলিখিত মুহূর্তটুকু। ফিহা তার দাড়িহীন শেভ করা গালে ওষ্ঠদ্বয় ছুঁয়ে হৃদয় স্পর্শ করা কণ্ঠে বলল, আপনার সঙ্গে কাটানো এই মধুর মুহূর্তগুলো ফ্রেমে বন্দি কোনো ছবির মতো লাগছে। টুকরো টুকরো সুখ, সুখ স্পর্শ করা স্বপ্ন ছোঁয়া, পালক নরম অনুভূতিগুলো মিঠে আলস ছড়িয়ে দিচ্ছে। আপনি ভীষণ। কথাগুলো বলার ঠিক শেষ শব্দে জিভ আটকে এলো ফিহার। রক্তিম ছাঁচে গাল দুটোতে পড়ল কৃষ্ণচূড়ার লাল লাজ।
গতকাল ছোট্ট অপ্রশস্ত বারান্দা থেকে আরম্ভ হওয়া মুহূর্তগুলো এখনো ওরকম রেশ নিয়ে ছুটছে। ফিহাকে একদণ্ড মুক্ত করেনি গতকাল গোধূলি লগ্ন 1টা থেকে মুহূর্ত। শান্ত সমুদ্রের মতো উত্তাল তার প্রেম মন। গভীর ভালোবাসায় সিক্ত হয়ে ফিহা হারিয়ে ফেলেছে দিকদিশারি প্রবোধ। এরকম তো হবার কথা ছিল না। তার মতো নিষ্ঠুর প্রজাতির আবেগবর্জিত যন্ত্রমানবের হৃদয়ে এতটা ব্যাকুল আগ্রহ উন্মত্ত ভালোবাসা থাকবার কথা মোটেও ছিল না। সে তো সাধারণ পুরুষ প্রথিত নীতিমালা নিয়ে ওর সঙ্গে আসঙ্গ সাক্ষাৎটুকু সমাপন করতে পারত। তবে এখনো কেন হাওয়াই মিঠাইয়ের মতো ফিহার মন মিঠে হয়ে আছে। তার দীর্ঘদিনের অধুরা অতৃপ্ত মন মঞ্জিলের সপ্তপদার উন্মোচন করে, বুকের ভেতর বন্দি ভালোবাসাটা নির্মোচন করে, তার ছত্রছায়া একত্র করে, বিশেষ নারী প্রাণটা আটক করে এখনো কোমল সান্নিধ্যের কাছে সমাদরটুকু খুঁজছে। তার চওড়া কপালে, দুটো চোখে, দুপাশের গালে, দুটি ওষ্ঠা ধরে ফিহা ভোরের তপ্ত স্পর্শটুকু রেখে দিল। বড় থাবা বিশিষ্ট হাতটি কাছে টেনে খসখসে ত্বকে চুমু খেলো অবিরাম। আজ অন্তত এটুকু জানে এই পৌরুষ হাতে অস্ত্রচালনা শিখে শিখে সখ্য রুক্ত বানিয়ে ফেলেছে। হাতের বিভিন্ন জায়গায় কাটাছেঁড়া অসংখ্য ক্ষতচিহ্নের দাগ অস্পষ্ট। পিঠের ওপর ধারালো ছুরির কোপ বসানো দাগটা ওর হৃদয় দগ্ধপীড়া সৃষ্টি করে। বুলেট ক্ষত জায়গাগুলো দংশন বসায় ওর বুকে। কপালের ওই কোণে চুলের আড়ালে লুকিয়ে রাখা সেলাইয়ের দাগ সবকিছু উন্মোচন করে ফেলেছে ফিহা। শ্বাস রুদ্ধ করা বাহু ডোরে তাকে আপ্রাণ জড়িয়ে ধরলে ফিহা ব্যাকুল বিহবল হয়ে বলল, মানুষ কতটা দুর্বল হলে অন্যের শরীরে আঘাত দেখে চিন্তিত হয় জানেন? এখন আপনার অবস্থা দেখে মনে হচ্ছে শ্রীমঙ্গল আসার জন্য যদি নিষেধ করে দিতাম, তবে আজ এই ব্যাপারগুলো আপনার অবস্থা দেখে জানতেই পারতাম না। আপনার মুখ থেকে কখনো সহজে বের হতো না আপনি একজন আর্মির লোক। মানুষ তো গর্ব করে নিজের পেশাটা হাক ডাক দিয়ে বেড়ায়, সেখানে আপনি করলেন পুরোই উল্টো। জীবনের প্রতি এত ক্ষোভ, এত জেদ, এত আক্রোশ কেন? কেন নিজের কষ্টে অর্জন করা পরিচয়টুকু বাইরে জানাতে সমস্যা? কি সমস্যা এখানে? সাইদের পুরুষ্ট পিঠের ওপর থেকে কম্বল সরে দাগগুলো দৃশ্যমান। ফিহা সেই দাগের দিকে দৃষ্টি নিক্ষেপ করতে গিয়েও চোখ বন্ধ করে দৃষ্টি আড়াল করে নিল। ডান হাতে কম্বল টেনে তার পিঠ আবারও ঢেকে উত্তর শোনার আশায় তাগাদা দিয়ে বলল, এবারও ঠোঁটটা সেলাই করে চুপ করে থাকবেন? বলা যায় না কারণগুলো? আপনি যে কি পরিমাণ জেদি আর গোয়ার মানুষ চিন্তা করে দেখুন। সামান্য একটা প্রশ্নের উত্তর জিজ্ঞেস করলে কত ঘন্টা আপনি চুপ করে থাকছেন। আপনি মাত্র 2 সেকেন্ডে কথা বলার অবস্থাটুকু তখনই দমবন্ধ থামিয়ে দিয়েছিল লোকটা তার দুষ্টু ওষ্ঠের দ্বারা। আর কিছু বলতে দেয়নি ওকে সেদিন। আজ বাবার বাড়িতে বসে ঠিক সপ্তাহ আগের মুহূর্তগুলো জলজল নক্ষত্রের মতো মনের আকাশে অনুভব করছিল। অনুমান করতে পারল বেহেসেবি লাগাম ছাড়া প্রচন্ড বেশি ভালোবেসে ফেলেছে ওই জাদ্রেল কট্টর পুরুষটাকে। সে যেমনই হোক, যত রাগী ওঠাক, যত ক্ষুব্ধই হোক, যতই মেজাজ ক্রূর করুক, ও জানে চার দেয়ালের মাঝে লোকটা অন্য কিছু হয়ে যায়। টেররিস্ট মিশনটা পুরোদস্তুর সফল বানানোর লক্ষ্যে শেষবারের মতো প্রতিটি সেকশনে পরিকল্পনা বোঝাচ্ছে সাইদ। গাছের ডাল দিয়ে মাটির ওপর দাগ কেটে কেটে পুরোটা মিশন প্লেসের ম্যাপ দক্ষ হাতে কয়েক সেকেন্ডের ভেতর আঁকল। প্রত্যেককে আঙুল দিয়ে বোঝানোর মতো সূক্ষ্ম কৌশলে ধরে ধরে বোঝালো সে। ফোর্স 1 ডান দিক থেকে গ্যাস বোমা ফাটিয়ে 411-এর জঙ্গিদের উপর হামলা চালাবে। আমরা এখন এদের চিফের খোঁজ পাইনি সোলজার্স, এটা সবাই মাথায় রেখো। আজ এদের একজন মাস্টারমাইন্ড এখানে উপস্থিত আছে, একে ধরতে না পারলে মেরে ফেলো। ওই জায়গাটা পুরোপুরি সাফ করে সব বন্দীদের উদ্ধার এবং ক্যাপ্টেন লিয়াকতকে তথ্য পাঠিয়ে ইওডি টিমের সাহায্য গ্রহণ। ডান পাশ সম্পূর্ণ সেফ, সাইডটি ক্লিয়ার। অ্যাম আই ক্লিয়ার? টকবগিয়ে বলিষ্ঠ কণ্ঠগুলো উচ্চস্বরে জানালো, ইয়েস স্যার। এবার দ্বিতীয় সেকশনে থাকা ডেরেকের দিকে নজর রাখলো সাইদ। দ্বিতীয় ভাগে স্মোক গ্রেনেড চালাতে চালাতে প্রবেশ করবে ক্যাপ্টেন ডেরেক ও তার আন্ডারে থাকা ফোর্স 2। ফোর্স 2, আপনারা এর আগেও কাউন্টার অ্যাটাকে আমার আন্ডারে কাজ করেছেন, মনে হয় না নতুন করে পয়েন্ট বাই পয়েন্ট বোঝাতে হবে। অ্যাম আই ক্লিয়ার ফোর্স 2? ক্যাপ্টেন ডেরেক সহ সব সৈন্য সমস্বরে ভারী বাতাস করে বলল, ইয়েস কমান্ডার, অল ক্লিয়ার। এবার দৃষ্টি ঘোরালো মারমুখী সেকশন ফোর্স ই তথা ফোর্স এলিমিনেট।
এদের প্রত্যেকটির চেহারায় জান্তব নিষ্ঠুরতার গভীর ছাপ খোদিত। এদের সশব্দ পদচারণায় বুকের রক্ত দামামার মতো বেজে ওঠে। এদের গুলিবর্ষণ অবান্তর, অস্থির। কমান্ডার সাঈদের আন্ডারে কাজ করার সুফলে বেশ চৌকসভাবে বুঝে গেছে তার বার্তাটা। চোখের পলকে সব ফকফকা। কমান্ডার সাঈদের একমাত্র অটল বেদবাক্য। প্রত্যেককে চক্ষু স্থির করে মাথা নাড়িয়ে সম্মতির ইশারায় কিছু একটা বোঝালে তা দেখে কমান্ডার সাঈদের খয়েরি ঠোঁটে একপেশে হাসি ফুটে উঠল। গাছের ডালটা ফেলে মাটি থেকে সোজাসুজি দাঁড়িয়ে হাত দুটো ময়লা ঝাড়ার মতো ঝেড়ে নিল কমান্ডার। দৃঢ়চিত্তে মেজর সাঈদ চিরচেনা বাক্যগুলো বজ্র গম্ভীর কণ্ঠে উচ্চারণ করে উঠল। Wherever we go, people want to know. So we tell them. এটুকু বলে ইঙ্গিতপূর্ণ চাহনিতে থেমে যায় কমান্ডার সাঈদ। জনপ্রিয় স্লোগানের বাকি লাইনগুলো গমগমিয়ে চিৎকার করে উঠল পুরো ঘাতক টিম। So we tell them we are commando. We are commando. ক্ষিপ্র ক্ষিপ্র সদল বলে হোস্টেজ উদ্ধার, টেররিস্ট মিশন ওদের একচ্ছত্র আস্তানা জয়পুরহাটের একটি মফস্বল শহর থেকে ধ্বংস করতে চলেছে তারা। পরিকল্পনা মোতাবেক মুভ শব্দের উচ্চারণ করতেই চোখের পলকে শুরু করলো আগ্রাসী হিংস্র হামলা। তুমুল গুলিবর্ষণ, গ্রেনেড হামলা, চারপাশ অন্ধকার করে মুহূর্তের ভেতর বানিয়ে ফেলল প্রাণঘাতী যুদ্ধের ময়দান। মেজর ওসমান ও ক্যাপ্টেন ডেরেক একটানা শ্বাসরুদ্ধকর গুলি ছুড়ে শত্রু নিধনের পাশাপাশি গ্রেনেড মেরে ঘর থেকে বেরিয়ে আসছে। দ্রুত পাশের ঘরে একইভাবে শত্রু সাফ করে দেব্য চোখে খুঁজতে লাগলো বন্দীদের। চারপাশ ধোঁয়া আর ধোঁয়া, ধূসর ঘন ধোঁয়ার অন্ধকার হয়ে গুলির শব্দ মস্তিষ্ক যেন ভো ভো করে তবলা ঠুকছে। কিন্তু অবাক করার ব্যাপার হলো বিপুল পরিমাণ আইইডি থাকার খবরটা কোনোভাবেই ফলল না। কেন জানি জঙ্গিরা ওদের ওপর কোনো প্রকার ঘাতক বিস্ফোরক ছুটতে পারেনি। তাহলে কি এই মাইকেল জন গুদামঘরের কোনো বিস্ফোরক দ্রব্যই নেই? সবই কি অন্যখানে সরিয়ে ফেলেছে? তাহলে কি এই খবর ভুয়া, নাকি অন্য কোনো পন্থা অবলম্বন করছে এরা? মাথার উপর ভূকম্পের মতো গুরুম গুরুম গর্জনে কেঁপে উঠছে পাতাল ঘর। না জানি কখন মাথার উপর ধসে পড়ে পাতাল ছাদ। সুড়ঙ্গের পথ দিয়ে দ্রুত নিজেকে আড়াল করতে পাতাল ঘরে চলে এসেছে সিকান্দার পাশা। ঝুপড়ি অন্ধকারে পাতাল ঘরের একটি মাত্র বাল্ব টিকে আছে। ওপরের এই বিভৎস ভয়াবহ কর্মকাণ্ডে গোলবাতি তার দপদপ করে অন অফ হচ্ছে এখন। ঘরের এক কোণে হাত পা কষে বেঁধে নির্মম অত্যাচারে শুয়ে রেখেছে 4টি বন্দির দেহ। বাধ্য হয়ে আরো বন্দীদের ওপরে এখন ফেলে আসতে হয়েছে। 4 বন্দির চোখ দিয়ে দরদর করে অশ্রু ঝরছে। গায়ের ছিঁড়ে ফাড়া পোশাকগুলো নতুন রক্তে ভিজে ওঠে আবারও শুকোতে শুরু করেছে। তাদের মধ্যে একজন আহত বন্দী সরফরাজ দ্বীপ। চোখ দুটো মৌমাছির দংশনের মতো ফোলা ও লাল। চোখের পাতা খুলতে পারছে না। ঠোঁট ফেটে রক্ত শুকিয়ে ভারী হয়ে আসছে নিম্ন অধর। গলায় দুদিনের তীব্র তেষ্টা। কাশতে গিয়েও গলার কাছে ছুরির মতো কষাঘাত বসে যাচ্ছে। মুখ না ঘুরিয়ে বা চোখের কোণা দিয়ে বদ্ধ দরজার দিকে একবার চাইল দ্বীপ। লোহার পুরো গেট। সাঈদ ভাইকে প্রবেশ করতে হলে এই গেট দিয়েই প্রবেশ করতে হবে, নতুবা পাতাল ঘরে ঢোকার অন্য পন্থা নেই। গেটের এপাশে অসংখ্য বোমা ফিট করা, যা অপর প্রান্ত থেকে গেট উড়াতে চাইলে নিজেরাই মৃত্যুর গর্ভে তলিয়ে যাবে তখন। অন্যদিকে পাশা ম্যাগাজিন প্রস্তুত করে রাইফেল রেডি করে রাখছিল। দীপ একটু আগে বলতে শুনেছে ওদের সঙ্গে যদি পেরে না উঠতে পারে তবে যেন প্লাটুনের লিড কমান্ডারকে গুলি করে হত্যা করা হোক। বেঁচে যেন না ফিরতে পারে এই মারণঘাতী কমান্ডার। এই ভয়াবহ লোকটার চতুর নির্দেশেই ভেঙে পড়েছে আক্কা মাসুদের আস্তানা। এই লোকটার প্রতিটি হিংস্রকাণ্ডে নস্যাৎ হচ্ছে 411-এর রেড জোন। উপরে ধ্বংসযজ্ঞ চালিয়ে তামাম তছনছ করে কিছু বন্দীদের জীবিত উদ্ধার করতে পারল প্লাটুন। তবে 17টি দেহের ভেতর 8টি দেহ মৃত। দেহের দশা রিগর মর্টিস পর্যায়ে দেখতে পেয়ে সাঈদ অনুমান করল হত্যাটা 12 ঘন্টা আগে হয়েছে। তবু সবকিছু সুস্থ স্বাভাবিক ও সহজরূপে উদ্ধার করতে পারছে বলে কোথাও যেন গরমিল লাগছে তার। মনের ভেতর একটা খৎকার মতো বিধে আছে। গুদামঘরের পেছন দিকটায় আরেকটি ভগ্নপ্রায় একতলা ভবন, অতি পুরনো ও নিচু। ভবনমুখ অস্ত্র হাতে ছুটতে নিলে হঠাৎ বিকট বিস্ফোরণে অসংখ্য আর্তনাদ চারধার ছাপিয়ে গেল। দৌড়ে সেখানে ছুটে গিয়ে দেখল ফোর্স 1-এর কজন সৈন্য জঙ্গিদের নিক্ষেপ করা গ্রেনেড হামলায় ভীষণ রকম আহত হয়েছে। আহত থেকে নিহত হবার সংবাদ এখনো সুনির্দিষ্ট না।
সাইদ দ্রুত নির্দেশ পাঠিয়ে ওদেরকে ইমার্জেন্সি মেডিকেল ট্রিটমেন্টের আওতায় নিতে বলল। সুবিশাল গুদাম ঘরের চতুর্পাশে খণ্ড খণ্ড যুদ্ধ হচ্ছে। বিস্ফোরণ, গুলি, গ্রেনেড হামলার ধোঁয়া, সাইদ ও পুরো ফোর্সই যেন আরো ভিতরে ঢুকে গেল। গুদাম ঘরের সবচেয়ে ভেতরের কোণে প্রতিটি ঘরে ঘরে হামলা চালিয়ে কমিউনিকেশন মেথডে বার্তা ছড়ল। ফোর্স 1, ফোর্স 2, বাকি হোস্টেজদের কোনো খবর? কমিউনিকেশন মেথডের অপর প্রান্তে ডেরেকের ক্ষিপ্র তটস্থ স্বর, না স্যার, ওকে, ওভার অ্যান্ড আউট। সাইদ ক্ষিপ্র গতিতে সব গুদাম ঘরের গ্রেনেড ছুঁড়ে বাইরে বেরিয়ে আসতে বলল। ভেতরে কোনো জঙ্গি লুকিয়ে থাকলে বা আধমরা হয়ে বেঁচে থাকলে গ্রেনেডের বিস্ফোরণে সাফ হয়ে যাবে। এমন সময় সাইদের কাছে তড়িৎ গতিতে ফোর্স 2 এর সার্জেন্ট মালেকের চিৎকার চেঁচামেচি এলো। স্যার, স্যার, এখানে একটা পাতাল ঘর আছে, সুড়ঙ্গের মতো পথ আছে স্যার, এখানে এখনো পায়ের ছাপ স্পষ্ট। বার্তাটা শুনতে পেয়ে বুকের রক্ত ছলকে উঠল সাইদের। তটস্থ তড়িৎ বেগে নিজের সেকশন নিয়ে দৌড় লাগালে অস্থির চিত্তে বলে উঠল, মালেক, স্টপ রাইট দেয়ার, ডোন্ট মুভ, ওখানে ক্লিয়ারেন্স এখনো হয়নি, বোমা ফিট করা থাকতে পারে, সরো। সাইদের বেগবান কণ্ঠের সঙ্গে সঙ্গে সার্জেন্ট মালেক উক্ত জায়গা থেকে দুকদম সরে পিছিয়ে যায়। অন্যদিকে সাইদের ফোর্স কাছাকাছি থাকায় দ্রুত সন্দেহভাজন ভবনের কাছে চলে আসে। মাটিতে চোখ ফেলে দেখলো অনেক পায়ের ছাপের পাশাপাশি মাটিতে ঘেঁষতে ঘেঁষতে কিছুটা টেনে নেবার দাগ পড়ে আছে। পেছন দিক হওয়ায় জায়গাটা শ্যাওলাযুক্ত, মাটি বেশ নরম। ততক্ষণে চারপাশ থেকে গুলিবর্ষণ স্তিমিত হয়ে এলেও সাইদ ইশারায় সবাইকে কভার নিতে বলল। দ্রুত পায়ে দরজা ভেঙে ভেতরে ঢুকলে এক প্রস্ত গুলিবর্ষণ শেষে আরও ভেতরে ঢুকলো তারা। দলের একজন খুঁজেও পেল পাতাল ঘরের দ্বার, কিন্তু দ্বার বন্ধ। দ্বারের ওপাশে বোমা জাতীয় কিছু ফিট করা হয়েছে কিনা সেটাও এক তরুণ সন্দেহ। কয়েক সেকেন্ড চুপ আশেপাশে নজর বুলিয়ে হঠাৎ সাইদের চোখ দুটো একটা জায়গায় আটকে যায়। দৃষ্টি ছোট করে দেখল ভগ্নাংশটার দেয়ালটা। কমান্ডারের অমন ঈগল চাহনির সঙ্গে পরিচিত বাকি টিম সদস্যরা। তারা নির্ভার চিত্তে দম ছাড়তে ছাড়তে চলে এলো কমান্ডারের ধূর্ত কৌশল। আমাদের ইওডি স্পেশালিস্ট একটা দেয়াল উড়াতে পারবে না? কথা শুনে কিছু সদস্যের কপালে কুঞ্চন পড়লেও ওসমান ও ডেরেক চওড়া হাসি দিয়ে বলল, আলবত পারবে স্যার, ডান হাতের খেলা। বিশ্বাসভাজন দুই অফিসারের কথা শুনে সাইদ চোরা ইঙ্গিতে হাসে। হাসিটা ঠোঁটের কোণে জিইয়ে রেখে বলল, তাহলে আমারও একটু খেলা দরকার, বাঁ হাতের খেলা। প্রচন্ড জোরে বিস্ফোরণ হলে কানে তাক লেগে আসার জোগাড়। অন্ধকারে তলিয়ে গেল পুরো ভঙ্গুর দেয়ালটা। পায়ের নিচে সামান্য একটু মাটি কাঁপলেও ধোয়ার আড়াল থেকে কাজ শেষ। দেয়ালটা ঘুরিয়ে সেখান থেকে পরিত্যক্ত সুয়ারেজ লাইনের শুকনো খটখটে পথ ধরে ঢুকল। ধপধপ বুটের আওয়াজে চমকে ওঠা পাশা ভ্রুকুচকে পানি খাওয়া থামিয়ে ফেলে। মাথা ঘুরিয়ে তৎক্ষণাৎ পিছন ফিরে তাকালে ফস করে পানির বোতলটা মাটিতে পড়ে যায়। সাক্ষাৎ যমদূতকে পাতাল ঘরে প্রবেশ করতে দেখে শিরদাঁড়া বেয়ে বরফ স্পর্শী শিহরণ নেমে গেল। পায়ের তলায় পানি ভেসে পিচ্ছিল হয়ে উঠছে। পাশা নিঃশ্বাস বন্ধ করে দুই হাত সারেন্ডারের ভঙ্গিতে উপরে তুলতে থাকলে পুরো ঘর চোখের নিমিষে ঘিরে ফেলল। চিতাবাঘের ন্যায় উত্তপ্ত সৈন্যরা অস্ত্র উঁচিয়ে দাঁড়িয়ে থাকলে সিকান্দার পাশা পুরোপুরি স্থির থাকে। প্লাটুনের কমান্ডার সর্বসম্মুখে দাঁড়িয়ে থাকলে লোকটাকে চিনতে পেরে তাচ্ছিল্যের স্বরে হাসতে থাকলো পাশা। মেজর সাইদ না? ইস্পাত কঠোর চোয়ালে নিজস্ব ঠাট বজায় রেখে বলে উঠল সাইদ, চিনতে পেরেছ দেখছি। পাশার বিশ্রী ঠোঁটে বিশ্রী হাসিটা আরো চওড়া হয়। আত্মসমর্পণের ভঙ্গিতে তখন হাত দুটো উপরে স্থির রেখে প্রত্যুত্তরে বলল, তোমাকে চিনতে না পারলে জীবনটাই বৃথা হয়ে যাবে মেজর। কতভাবে কত কৌশলে তুমি যে তোমার কাজ হাসিল করে ছাড়ো সেটা এখন নাই বা বলি। থ্যাংক ইউ সো মাচ পাশা, বাট সেম টু ইউ বাডি। মাঠে আমি একা খেলি না, খেললে তুমিও খেলো। প্রশংসায় গদগদ হবার মতো নাটক করলে পরক্ষণে মুখটা পাথরের মতো কঠিন বানালো সিকান্দার পাশা। নিষ্ঠুরের মতো কুটিল চক্ষু নিক্ষেপ করে মূল প্রসঙ্গে চলে এলো। তুমি এখানে যা খুঁজতে এসেছো তা তুমি পাবে না মেজর। নিষ্পলক চোখ দুটি কিঞ্চিত খাটো করে পাশাকে নিরীক্ষণ করল জুনায়েদ সাইদ। সেন্সর সিস্টেমে যা ধরা দিচ্ছে তা যেন প্রলয়ঙ্কারী ঝড়ের কোনো পূর্বাভাস। পাশা নির্ভার চিত্তে বাকি কথাগুলো অকপটে বলে উঠল, তোমার মতো কিছু জানোয়ারের জন্য আমরা বারবার ব্যর্থ হচ্ছি মেজর। তোমাদের কিছু বাংলাদেশি হোমরা চোমরার দল ব্যাপক খারাপ। বন্ধুর মতো সাহায্যের হাত বাড়িয়ে তোমরা বন্ধুর পিঠেই ছুরি ঢোকাও।
তোমাদের মতো নির্লজ্জ জাতিকে আমরা আর দেখতে চাই না, সমর্থন করি না। দাঁতে দাঁত খিঁচড়ে ডেরেক সহ বাকি সদস্যদের মধ্যে ক্রোধের স্ফুরণ ঘটছে। চোয়াল বরাবর শালাকে একটা লাথি কষাতে পারলে শান্তি পেত। কত বড় নির্দয় আর পাষণ্ড হলে মৃত্যুর মুখে দাঁড়িয়ে এ ধরনের কথাবার্তা আওড়াচ্ছে। সাইদ ভীষণ রকম ঠান্ডা মেজাজে স্থির থেকে নির্লিপ্ত স্বরে বলে উঠল, বন্ধু যদি ভদ্রবেশে আমাদের নামে কুচক্রি করে বেড়ায়, তখন তো বন্ধুর হাড়ি ভাঙতে আশাই লাগবে বাডি। তোমাদের মতো জঙ্গি সংগঠনের ছাইপাশ রুলস আমাদের দেশে খাটে না। আমরা শান্তিপ্রিয় জাতি। যতবার এখানে অশান্তি চালাতে আসবে, ততবার তোমাদের আপ্যায়ন করতে চামড়া খসাতে চলে আসব। এখনো সময় আছে। গা থেকে বোমার জ্যাকেটটা খুলো এবং আমাদের হাতে দিয়ে দাও। তোমাকে সর্বোচ্চ 5 মিনিট দেয়া হলো, হাইয়েস্ট ডিউরেশন। গায়ে পরে থাকা বিশেষ ভেস্টটা পাশা আর খুলল না, বরং 3 গুণ বেশি তেজ নিয়ে ক্ষিপ্র গতিতে হাসতে হাসতে বলে উঠল, ভয় পাচ্ছ মেজর? তোমার মতো উন্নত প্রজাতির গর্ধবকে আবার ভয়? কথার প্যাচে ধীরে ধীরে পা পেছিয়ে পিছাতে শুরু করলো পাশা। পাশাকে শতবার নিষেধ করা সত্ত্বেও গুলি বর্ষণ করতে অর্ডার দিতে পারছে না সাইদ। ঘরের ভেতরে এখনো 2টি দরজা বন্ধ আছে। সেই বন্ধ দরজার ওপাশে দ্বীপ বা অন্য বন্দিরা আছে কিনা সেটা এখনো নিশ্চিত হতে পারছে না। এমন সময় পাশা চোখের পলকে ভোজবাজির মতো হাতের মুঠোয় একটা পিস্তল উঁচু করলে দ্রুত সবাইকে সাবধান হতে বলল সাইদ। নিশ্চয় পিস্তলটা ঢেলা পুলোভারের স্লিপের নিচে ঢুকিয়ে রেখেছিল। পাশার পা বরাবর শুট করতে গিয়েও শেষ পর্যন্ত সেটা বিস্ফোরণের চিন্তায় করতে পারল না সাইদ। টিকটিক করে সময়ের গণ্ডি বাড়তে থাকলে একমাত্র উপায় পাশাকে পেছন থেকে আটকে ধরা, কিন্তু সেটা সম্ভব দেখছে না এখন। বহু দূরে পিছিয়ে গেছে পাশা, মাঝে বিশাল ফাঁকা দূরত্ব। তবু এই দূরত্ব ওয়েস্টের ওই বোম থেকে বেঁচে যাওয়ার জন্য অনুকূল্য নয়। বাইরে গোলাগুলির শব্দ পুরোপুরি থেমে গিয়ে অসংখ্য বুটের আওয়াজ এখন এ পথে আসছে। হঠাৎ কানে গুজে রাখা স্পেশাল কমিউনিকেশন ডিভাইসে হাসনাত বলে উঠল, স্যার, পেছনে আছি, স্পষ্ট পাশাকে দেখতে পাচ্ছি। ওর গায়ে যে ভেস্টটা আছে সেটা উচ্চ ক্ষমতা সম্পন্ন নয় স্যার, ওটা অতি সাধারণ। অন্তিম মুহূর্তে অফিসার হাসনাতের বার্তাটা শুনতে পেয়ে স্থির হলো সাইদ। এক মুহূর্ত পিনপতন নীরবতা। এরপরে হাতের মারণ অস্ত্রটা চালিয়ে একটানা শুট করে গেল সাইদ। দলের সবাই এহেন কাণ্ডে পিলে চমকে শিউরে উঠলেও ততক্ষণে লোহার গেটটা ব্লাস্ট হয়ে বিভীষিকাময় শব্দ ছড়িয়ে পড়েছে। লোহার গেটের জায়গাটা প্রচন্ড দাউ দাউ করে ভয়াবহ অগ্নিলীলার তাপ ছড়াতে ব্যগ্র। সাইদ দ্রুতগতিতে সবার উদ্দেশ্যে বলে উঠল, তাড়াতাড়ি, কুইক, আমাদের হাতে একদম সময় নেই। আগুন ছড়িয়ে পড়লে পুরো জায়গাটা ধসে পড়তে পারে। হারি আপ টিম। দুটো বন্ধ ঘরের দরজা ভেঙে দ্রুতগতিতে বন্দীদের উদ্ধার শুরু করতে লাগলো। দেখা গেল দেশের বিভিন্ন প্রান্ত থেকে তুলে আনা নারী ও মহিলার পাশাপাশি অসংখ্য নাবালক ও সাবালক যুবকদের বন্দী করা হয়েছে এখানে, যারা বিভিন্ন সময়ে বিভিন্নভাবে মিসিং রিপোর্টেও পুলিশের ডায়েরিতে দায়ের করা আছে। এত সব কিছুর মাঝে কোথাও খুঁজে পাচ্ছিল না দ্বীপের সন্ধান। ওরা কোথায় রেখেছে ওকে? অসংখ্য মানুষকে ঘর থেকে বের করা হচ্ছে, কিন্তু ওকে খুঁজে পাচ্ছে না। প্রথম ঘরটার তন্ন তন্ন করে চেক দিতে যেই দ্বিতীয় ঘরটার দিকে বেরোতে উদ্যত হবে, ঠিক তখনই ভাই শটটা ক্ষীণভাবে শুনতে পেল সাইদ। চট করে মুখ ঘুরাতেই ডান দিকের থেকে বাম দিকে নজর বুলিয়ে খুঁজতে লাগলো। কোথা থেকে আসছে গলাটা? কোত্থেকে? আগুনের দপদপ শব্দের জন্য স্পষ্ট রূপে গলাটা শোনা যাচ্ছে না। সাইদ গলা হাঁকিয়ে জোরে ডাক ছুড়ল, দীপ, কই তুই? আমাকে শুনতে পাচ্ছিস? দীপ, আমাকে শুনতে পেলে এখনই রেসপন্স কর। গলা উঁচু করে হাঁকটা দেওয়ার পরেও গলাটা আর তেমন শুনতে পাচ্ছিল না সে। বন্দি মানুষদের আতঙ্ক জড়ানো হাহাকারে চারপাশটা প্রচন্ড উত্তপ্ত হয়ে উঠেছে। আরেকবার সর্বোচ্চ স্বরে দীপকে ডাকতে নিলে হঠাৎ কাঙ্ক্ষিত গলাটা আবার শুনতে পেল, ভাই, এদিকে, আলমারি। শেষোক্ত ক্লুটা শুনতে পেয়ে তড়িৎ গতিতে আলমারির দিকে দৌড় লাগায় সাইদ। হাতের ক্ষিপ্র গতিতে তার দুটো খুলে ফেললে নিস্তেজ মৃতের মতো আবিষ্কার করলো দীপকে। পিটিয়ে শরীরের উজ্জ্বল চামড়ায় কালশিটে বানিয়ে দিয়েছে। মুখের অবস্থা খুবই করুণ। ধরাধরি করে আলমারি থেকে বের করলেও শেষ পর্যন্ত দুহাতে কোলে তুলল ওকে। রুগ্ন শুষ্ক দুর্বল স্বরে দীপ আস্তে করে বলে উঠল, ভাই। সাইদ অস্থির চিত্রে বলে উঠল, বল। ফি 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 ফিহা, নাবিলার কিছু হবে না, উনি সেফ আছেন। আর একটু ধৈর্য ধর দীপ।
দীপ আসল কথাটা বোঝাতে না পেরে চোখ কুঁকড়ে ফেলে। যন্ত্রণাময় অশ্রু গড়াতে থাকে। তবু ঠেলে ঠুলে সর্বোচ্চ চেষ্টায় ক্ষীণ গলায় বলে উঠল দীপ, ফিহা, ফিহা শেখকে উদ্ধার করো ভাই, ও মারা যাচ্ছে, মেয়েটা মারা যাচ্ছে ভাই। আচমকা পা থামিয়ে দুম করে দাঁড়িয়ে পড়ল সাইদ। অবেদিত এক অদ্ভুত শঙ্কা সারা মুখে ছড়িয়ে পড়েছে। নিশ্চল চোখে দীপের দিকে তাকালে দীপ হ্যাঁ সূচকে মাথাটা নাড়িয়ে দেয়। এতদিন পর আবারও কর্ণকুহরে সেই বিভৎস অতীতের নাম শুনবে কল্পনাও করতে পারেনি সাইদ। ফিহা শেখ, সেই অস্পষ্ট দিনের ঘটনা, সেই লাস্যময়ী ধূর্ত মনস্ক নারী ফিহা শেখ। সে জানে না দীপের কথা মতো ফিহা শেখকে উদ্ধার করতে গেলে কেমন এক বিদঘুটে পরিস্থিতির সৃষ্টি হবে, কেমন বিব্রতকর দেখাবে এমন একটি মারাত্মক অবস্থায়। দীপকে মেডিকেল টিমের কাছে পৌঁছে দেওয়ার জন্য পাঠিয়ে দিয়ে সাইদ আবার ফিরল সেখানে। এরই মধ্যে আগুনের লেলিহান শিখা অভিশপ্ত সাক্ষিনীর মতো আকাশ ছুতে চাইছে। অতি ভয়ানক সে দৃশ্য। অমন এক বিভৎস অগ্নিগর্ভের ভেতর সাইদকে দৌড়ে যেতে দেখে ব্যাপক দূরত্বে থাকা ওসমান আঁতকে উঠল। বুক ঢিপ ঢিপ করে কাঁপছে। অদ্ভুত ত্রাসে ত্রাসিত হলো ডেরেক ফার্নান্ডেজও। দুজনেই সাইদের আগ্রাসী দৌড় দেখে ট্রেনিংয়ের 6.4 কিলোমিটার রেসের মতো নিজেরাও ঊর্ধ্বগতিতে দৌড় লাগালো। কেন স্যার পাতাল ঘরের দিকে ছুটে গেল? সবাইকে তো উদ্ধার করা হয়ে গেছে। ওখানে এখন যে কোনো মুহূর্তে ধস নামতে চলেছে। ওসমান মনে মনে অশুভ লক্ষণের জোরদার আভাস পাচ্ছে। এই আভাস মোটেও ভালো না, স্বস্তির না। মিশনের পুরোটা সময় ও আঠার মতো সাইদের সঙ্গে সঙ্গে থেকেছে, সেখানে এখন কিসের প্রয়োজনে ওদিকটায় দৌড় লাগালো? ডেরেকের উদ্দেশ্যে বলে উঠল ওসমান, ক্যাপ্টেন, কমান্ডার কেন ডেঞ্জার জোনে ছুটে গেল ধারণা করতে পারছেন? দৌড়াতে থাকা ডেরেক নিঃশ্বাসের টান ঠিক রেখে ভীত স্বরে বলে উঠল, স্যার, আমি বুঝতে পারছি না স্যার। ঈশ্বর সহায় হোক সাইদ স্যারের। স্যার, ওরকম করে কেন ছুটে যাচ্ছেন? দীপ স্যারকে তো রেস্কিউ করা হয়ে গেছে। কান্ট ফিগার আউট ক্যাপ্টেন। প্রার্থনা করো খারাপ কিছু যেন শুনতে না হয়। আমি এই মানুষটার খারাপ কিছু একদমই নিতে পারবো না। আগুন ছড়িয়ে নানা জায়গা থেকে ধসে পড়ছে ছাদের ঝুরঝুরে অবস্থা। ভীষণ উত্তপ্ত হয়ে আছে পুরো পাতাল ঘর। সাইদ দুহাতে অনবরত ধোঁয়া কাটাতে কাটাতে নির্দিষ্ট ঘরটা এসে পৌঁছালো। গুমটপূর্ণ ধোঁয়ায় রীতিমতো কাশি শুরু হবার জোগাড়। বাতাসে ঝাঁঝালো কটু গন্ধ। কাশতে কাশতে গলা জ্বলে উঠলেও আলমারিটা এক ধাক্কা দিয়ে আরো ফাঁকা করে ফেলল। আলমারির কথাই বলেছিল দীপ। আলমারি ও দেয়ালের মধ্যবর্তী স্থানে বিবস্ত্র দেহে ফেলে রেখেছে ফিহা শেখকে। দ্রুত চোখ সরিয়ে ঘরে থাকা নোংরা চটের বস্তাটা আন্দাজে ওর গায়ের উপর রেখে দিল সাইদ। আবছা অন্ধকার থাকায় স্পষ্ট কিছু বোঝা না গেলেও গলা উঁচু করে হুঙ্কার ছাড়ল সে, শেখ, আমার গলা শুনতে পাচ্ছ? শুনলে জবাব দাও কুইক, দেরি করো না। কণ্ঠের তুঙ্গস্পর্শী হুঙ্কারে ঝাপসা চোখজোড়া মেলে চাইল ফিহা শেখ। কর্ণধারে কণ্ঠটা বেশ পরিচিত বলে মনে হলো। চোখের পলকে বারবার ঝাপটাতে থাকলে ততক্ষণে স্নায়ুগুলো সচল হয়ে উঠেছে। দৃষ্টি পরিষ্কার হয়ে রাগী নিষ্ঠুর ভ্রু কোচকানো চিরচেনা মুখটা দেখতে পেল ফিহা শেখ। এখনো সেই অগ্নিঝরা চাহনি, চোয়াল শক্ত মুখ, ফুল ইউনিফর্মে থাকা সুদেহে সুপুরুষটি রয়ে গেছে সে, বদলায়নি এক বিন্দু। শেখ যেন বাহ্যজ্ঞান ভুলে গিয়ে মৃদু হাসিতে বলে উঠল, কেমন আছো সাইদ? সাইদ কোনো উত্তর না দিয়ে সরাসরি হাঁটুদয় মাটিতে গেড়ে বসল। লম্বা বড় চটের বস্তায় গলা থেকে পা অব্দি ঢাকা থাকলে সাইদ নিষ্কপট সুরে বলল, এখন এসব প্রশ্ন করার সময় না শেখ। তুমি দ্রুত চেষ্টা করো শোয়া থেকে উঠতে। আমাদের এখান থেকে এখনই বেরোতে হবে, টু ফাস্ট। এসপিওনাজ লাইনে থেকেও বহু বছর পর মেজর সাইদকে দেখতে পেল ফিহা শেখ। এই দেখার সৌভাগ্যটুকু বহু আগেই সে হারিয়ে ফেলেছে। একসময় তাদের ভেতর সামান্য কিছুদিনের সুসম্পর্ক তৈরি হয়েছিল, তবে কেন জানি সেখানে মনের টান, আলাদা অনুভব তেমন কোনো প্রভাব বিস্তার করতে পারেনি। আবেগীয় টানটা অনুভব করেনি কেউই। সবচেয়ে বেশি উদাসীন ছিল মেজর সাইদ। স্পষ্ট গলায় বলে দিত সে কিছু ফিল করতে পারছে না। সম্পর্কটা বন্ধুত্ব সুলভ থাকলে ভালো হয়, যেমনটা লাবিবদের সঙ্গে বজায় রেখে চলেছে। তাছাড়া এই ব্যাপারটা দুজনের তরফ থেকে সাময়িক মোহবোধ হয়। মোহ কখনো দীর্ঘস্থায়ী জায়গা দখল করতে পারে না। এছাড়া মোহকে প্রশ্রয় দিতে গিয়ে যদি আধুনিক যুগের মতো বাউন্ডারি ক্রস করে শারীরতাত্ত্বিক সম্পর্ক স্থাপন করতে হয়, তবে সেসব রুচিহীন কমিটমেন্ট এক দণ্ড পছন্দ নয় সাইদের। সে প্রস্তাব প্রথমেই ফিরিয়ে দেয় ওরকম কোনো ইচ্ছা প্রবৃত্তির কথা। ফিহা গুপ্তচর লাইনে বেশ সুনাম অর্জন করা একজন ধূর্ত চতুর অফিসার,
কিন্তু তা হলেও পারতপক্ষে মেজর সাইদের সঙ্গে বিশ্বাসযোগ্য একটা সম্পর্ক পালন করতে উদ্গ্রীব ছিল। লোকটা বিশ্বাস রাখতে পারে, সম্মান করতে জানে, প্রয়োজনে বাঘের মতো গর্জেও ওঠে। অন্যান্য পুরুষদের মতো কামনা, কুদৃষ্টি, অসংলগ্ন আলাপ কখনো তার চরিত্রগুণে দেখেনি বলেই এক পর্যায়ে মোহ থেকে মোহমুগ্ধ বিষয়টি স্তর পাল্টাতে শুরু করেছিল। কিন্তু শেষ পর্যন্ত পরিণতি হয় সমঝোতাপূর্ণ সম্পর্কচ্ছেদ অথবা আধুনিক বিশেষণে মিউচুয়াল ব্রেকআপ। শেখ, প্লিজ ট্রাই টু গেট আপ। আমরা এখানে বেশিক্ষণ অপেক্ষা করতে পারবো না। চট করে কল্পনা জগৎটা ভেঙে সংবিত ফিরে পায় ফিহা। চোখ মেলে তাকিয়ে দেখে চারপাশে কালো বিষাক্ত ধোঁয়ার ছড়াছড়ি। এর মধ্যেই সাইদ প্রচন্ড কাশতে শুরু করেছে। ফিহা খুশখুশে কাশিতে কাশতে থাকলে ভীষণ নিস্তেজ সুরে গলা আটকে আটকে বলতে লাগলো, এখান থেকে বের হও সাইদ, আমি এমনিতেও বাঁচবো না। তুমি আমার কারণে নিজের লাইফটা ঝুঁকিতে ফেলছো। বের হও, বের হও এখনই, যাও। শেখের কথা শুনে মেজাজটা খিচড়ে উঠল সাইদের। কাশির মাঝে গলা চড়িয়ে এক ধমক কষে বলল, চুপ করো। তুমি শোনোনি আমার কথা? উঠতে বলেছি শেখ, ইটস অ্যান অর্ডার। অর্ডার ছুড়লেও হাতে ঠিক ততখানি সময় নেই যতখানি সময় পেলে রয়েসও এখান থেকে উদ্ধার করা সম্ভব। সব বিব্রতবোধকে গলা টিপে সাইদ নিজেই ফিহাসেকে উদ্ধার করতে অগ্রসর হলো। তবে বাইরে থেকে ওসমান ও ডেরেকের উদ্বিগ্ন গলায় স্যার, সাইদ স্যার বলে সর্বোচ্চ শক্তি দিয়ে চিৎকার করাটা এই অবধি পৌঁছলো না। আগুনের শিখা খুব বাজেভাবে ছড়িয়ে পড়েছে এখন। পাতাল ঘরে ঢোকার সব পথ বাজেভাবে অগ্নিরোধ হয়ে আসছে। এমন সময় ওসমান দৌড়ে কাছাকাছি পৌঁছলে চোখের নিমিষে গগনবিদারী হুঙ্কারে তাণ্ডব ঘটে গেল। অভিশব্দ ডাকিনীর ন্যায় প্রলয়কারী ধ্বংসলীলায় সব জায়গা কেঁপে উঠল গম গম সুরে। ভয়ঙ্কর, বিভৎস, ভীতিকর অবস্থা। পুরো ভগ্নমূর্তির ভবনটায় দাউ দাউ আগুনে খাক হয়ে যাচ্ছে। সারা আকাশ জুড়ে কালো মেঘের অশনি দাপটের স্বর। উসমান স্থিরবিদ্ধ চাহনিতে থমকে গেলে বদ্ধ উন্মাদের মতো গলা ফাটিয়ে চিৎকার করে উঠল, সাইদ স্যার। এই ছিল আজকের পর্ব। কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে আগামী পর্বে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন। আজকের মতো আমি মীরা এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।